নীলাক্ষীর প্রতি অনেক দায়িত্ব তোমার। আশা করি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবে। সামনে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে হৃদিত। সব দিক মাথায় রেখে আমি কখনো বাড়িতে পা দেব না। সো তোমাকেই নীলাক্ষীকে সব দিক থেকে আগলে রাখতে হবে। আমার দোয়া সবসময় তোমাদের সাথে আছে, আর এদিকের সব কিছু আমি সামলে নেব। সাবধানে থেকো। হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি। আপনার বিশ্বাস কখনো ভাঙবে না মা। আরিফ হাসান চৌধুরী জীবনে বড্ড ভুল করেছেন, এক প্রকার হেরেছেন তিনি। চৌধুরীরা অলওয়েজ বুলি করে, ওরা কখনো জিততে পারে না। আমি কিন্তু জিতেছি মা। হৃদিত কথাটা বলেই হেসে ওঠে। অবনী শেখের মুখের হাসিটাও চড়া হয়। হৃদিত সকলে থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে ভালোবেসে কাজ না হওয়ায় ধমকে ধমকে মেহেরিমার কান্না থামিয়েছে হৃদিত। মেহেরিমা এখন নিশ্চুপ হয়ে বসে আছে। 10 মিনিটের ব্যবধানে ওরা চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। হৃদিতের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করতে সবাই ছুটে আসে ওদের নিকট। আজ চৌধুরী বাড়ির সবাই যেন একটু বেশি খুশি। হৃদিত এই খুশির কারণ সবটাই জানে, শুধু অচেনা মেহেরিমার নিকট। মেহেরিমা সবার খুশি দেখে নিজেও খুব খুশি হয়। মেহেরিমার মুখে হাসি দেখে হৃদিত যেন দেহে প্রাণ ফিরে পায়। অ্যানাবেলার চোখের পানি হৃদিত একদমই মেনে নিতে পারে না। ভেতর থেকে তীব্র অশান্তি অনুভব। নিজের ভাবনার মাঝেই হৃদিতের চোখ যায় চৌধুরী বাড়ির সদর দরজায়। হৃদিত কুটিল হেসে দরজার নিকট উপস্থিত মানুষ দুটোর দিকে তাকিয়ে থাকে। হৃদিতের তীক্ষ্ণ দৃষ্টির অর্থ খুব করে বুঝতে পারে মানব দুটো, যেন ওই তীক্ষ্ণ দৃষ্টি ওদেরকে ইঙ্গিত করে বলছে, সবে তো সবকিছু শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদিতকে দেখে আয়াস আর আরিশা সদর দরজা থেকে সামনে এগিয়ে আসে। কেমন আছিস? আরে মন্ত্রী সাহেব যে, আর কতদিন এভাবে অন্যের চামচামি করবে বলো তো? হৃদিত, তুই কিন্তু একটা হাসি খুশি পরিবারের মাঝে দেয়াল তুলছিস, তাদের ভালো থাকাটা কেড়ে নিচ্ছিস। বিশ্বাসঘাতকদের পরিবার আবার হাসি খুশিও হয় নাকি? বিশ্বাসঘাতকদের সাথে আবার কিসের ভালো থাকা মন্ত্রী সাহেব? তোর জন্য বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। ওরে বাবা, খুব ভয় পেলাম। হৃদিতের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। হৃদিতের একরকমই কথাবার্তায় আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা মা আসবে আজকের রাতে। 35 বছরের রেকর্ড ভাঙতে নাকি নিজের স্বার্থ হাসিলের জন্য? তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। সত্যি কথা জায়গা মতোই লাগে। আরে তোমরা থামো তো। তার হৃদিত ভাইও শেষ পর্যন্ত ওই চরিত্রহীন পরিবারের মেয়েকেই বিয়ে করলে, তাও আবার ভালোবেসে। নিশ্চয়ই মেয়েটাও ওর পরিবারের মতোই। আরিশার কথাগুলো কর্ণগোচর হতেই তৎক্ষণাৎ হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মন্ত্রী সাহেব, তোমার বিলাভড ওয়াইফকে বলে দেবে তার বাতাসের আগে চলা মুখটা যেন বন্ধ রাখে। না হলে দেখা যাচ্ছে তার বডিতে সব অর্গান আছে, কিন্তু কথা বলার জন্য দুটো ঠোঁট আর জিহ্বাটা নেই। এন্ড ইউ নো আমি কি কি করতে পারি? পুরুষালী থমথম কণ্ঠে কথাগুলো বলে হৃদিত সদর দরজার দিকে হাঁটা ধরে। ততক্ষণে মেহেরিমাকে নিয়ে চৌধুরী পরিবার ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। দিলে তো হৃদিতকে রাগিয়ে। আরিশা, দয়া করে তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? আমি শান্তি চাই। সব সময় তো তোমার এত কথা বলার প্রয়োজন দেখি না আমি। আই এম টায়ার্ড, রুমে যাচ্ছি। আশ্চর্য, ভুল কিছু তো বলিনি আমি। চরিত্রহীনকে তো চরিত্রহীনই বলবো, তাই না? তুমি সবটা জানো না। কোনো কিছু না জেনে কারোর দিকে আঙুল তোলার কোনো রাইট নেই তোমার। তাহলে আমাকে সব সত্যিটা বলো। আমি বাধ্য নই। নিজের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ওখান থেকে প্রস্থান করে আয়াস। আরিশা রক্ত চক্ষু দিয়ে আয়াসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখব আর কতদিন এই চৌধুরী পরিবারের ফেরেশতার মুকুট পরে থাকতে পারে। এখন তো আমি আর একা নই, চৌধুরীদের দুর্ভোগ অতি নিকটে। আরিশার ঠোঁটে কুটিল হাসি। মেহেরিমাকে ঘিরে ধরেছে সবাই মিলে। সবার এত এত প্রশ্ন। মেহেরিমা সবার সব প্রশ্নের উত্তর দিতে চেয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। হৃদিত 2 মিনিট মতো দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করে। মেহরিমা, রুমে আয় ফার্স্ট। এই প্রথম হৃদিতের মুখে নিজের নাম শুনে মেহেরিমার অদ্ভুত এক অনুভূতি হয়। তা আবার পুরো নাম ধরে ডেকেছে, যে নামের সচরাচর কেউ ডাকে না। বলা চলে এই নাম শুনতে মেহেরিমা মোটেও অভ্যস্ত না। মেহেরিমা পেছন ফিরতেই দেখে হৃদিত হাওয়া ততক্ষণে দোতলায় উঠে পড়েছে। চৌধুরী বাড়ি দেখাশোনা করে আবুল চাচা লাগেজ নিয়ে উপরে ছুটছে। উপস্থিত সবার মুখে চাপা হাসি।
এই ত্রিধা, মেহুমাকে রিদিতের রুমে দিয়ে আয়। আমার ছেলেটা নিশ্চয়ই কোনো দরকার। আর ছোট কিচেনে চল, আজ তুই আর আমি মিলে অনেক পদের রান্না করব। কতগুলো বছর পর বড় ভাইয়া আর ভাবি আসবে। আমার তো খুশিতে কান্না পাচ্ছে। হ্যাঁ আপা, চলেন, হাতে অনেক কাজ। আতিয়া চৌধুরী আয়েশা চৌধুরীর কথায় সহমত পোষণ করে দুজনে একসঙ্গে কিচেনে চলে যায়। ওনাদের সাহায্য করার জন্য রাবেয়া, ফারিনা চাচি ও কিচেনের দিকে যায়। থেকে যায় তাবান, তাইব, ত্রিধা আর মেহেরিমা। ভাবি, আপনার বয়স কত? তাইফের ভাবি আর আপনি সম্বোধনে মেহেরিমা খানিকটা লজ্জা পায়। মুস্কি হেসে জবাব দেয়, 19 বছর 5 মাস রানিং ভাইয়া। মেহেরিমার কথায় তাইব কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে, 19 বছর 5 মাস বয়সে আপনি মাত্র একাদশ শ্রেণীতে পড়েন ভাবি? মেহেরিমার লজ্জা এবার আকাশ ছোঁয়া। মুখটা মলিন করে বলে, সেই কথা আর বলবেন না তাইফ ভাইয়া, সব মায়ের জন্য হয়েছে। প্লে নার্সারি পড়িয়ে আবার ক্লাস 1-এ 2 বছর পড়িয়েছে, তাই তো এই অবস্থা আমার। মেহেরিমার কথায় তাবান হেসে বলে, সমস্যা নেই ভাবি, আপনার সাথে ভাইয়ের বয়স একদম খাপে খাপ। আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে যা লাগে না ভাবি, পুরাই রাজ জটক। তাবানের কথায় মেহেরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। তাবান ভাইয়া, ওনার বয়স কত? 27 রানিং। মেহেরিমা মনে মনে হিসাব কষে। রিদিত আর মেহেরিমার এজ ডিফারেন্স প্রায় 7 ইয়ার্স। ওদের কথার মাঝে আবারও রিদিতের ডাক শোনা যায়। ত্রিধা দ্রুত মেহেরিমাকে রিদিতের রুমের সামনে দিয়ে আসে। মেহেরিমা রিদিতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেমন এক অজানা ভয়, আবার ভালো লাগা মনের মাঝে উকে দিচ্ছে। মেহেরিমা এই প্রথম রিদিতের রুমে পা রাখবে, তাও তার ওয়াইফ হিসেবে। এজন্যই হয়তো এমন অনুভূতি। আর 1 মিনিটও যদি দরজার সামনে দাঁড়িয়ে নষ্ট করিস, আই সোয়ার। রিদিতের কথা মাঝপথে থামিয়ে দিয়ে দরজাটা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করে মেহেরিমা। ভেতরে প্রবেশ করতেই মেহেরিমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কিছুক্ষণের জন্য থমকায়। ওর মনে হচ্ছে ভুলে কোনো পার্পল ইউনিভার্সে চলে এসেছে। পুরো রুম পার্পল কালারে ডেকোরেশন করা। রুমের ওয়াল, বেডশিট থেকে শুরু করে ক্যাবিনেট সব পার্পল কালারের। রুমের অর্ধশতাধিক অংশ অন্ধকার, জানালার পর্দা নামানো। পর্দার ফাঁকে ফাঁকে সামান্য আলো এসে উকি দিচ্ছে রুমটাতে। রুমের মধ্যে পার্পল কালারের ফেরি লাইটগুলো মৃদু আলোয় জ্বলছে। চোখ দাঁথানো সুন্দর এক পরিবেশ। মেহেরিমা অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে মেহেরিমা আটকে ওঠে। ওখান থেকে সরে দাঁড়ানোর প্রয়াস করতে চাইল, কিন্তু তার আগে রিদিত নিজের বলিষ্ঠ হাত জোড়া দিয়ে মেহেরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহেরিমার উন্মুক্ত ঘাড়ে থুতনি রেখে বলে, পছন্দ হয়েছে? মেহেরিমা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, কিসের কথা বলছেন? এই রুম, আমাদের রুম পছন্দ হয়েছে? খুব। আমার থেকেও বেশি। রিদিত এতটা নিকটে থাকায় মেহেরিমার নাজেহাল অবস্থা। বুকটা লাগামহীনভাবে ধরফর করেই চলেছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। শরীরে শক্তি পাচ্ছে না এক বিন্দুও। তার মধ্যে রিদিতের হাস্কি ভয়েসের এমন প্রশ্নে মেহেরিমা বেসামাল হয়ে পড়ার উপক্রম। তবুও নিজেকে সামলাই জবাব দেয়, আপনার থেকে ইম্পর্টেন্ট আপাতত আমার লাইফে কিছু নেই। মেহেরিমার কথায় রিদিত সন্তুষ্টর হাসি হাসে। মেহেরিমার ঘাড়ে গুনে গুনে 3টা ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। ফেরি লাইটগুলো অফ করে দেয়। জানালার পর্দাগুলো সরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো রুম প্রকৃতির আবছা আলোয় ঝলমল করে ওঠে। রিদিতের রুমটা দোতলায় একদম কোনায় হওয়ায় সম্পূর্ণ গাছপালায় আচ্ছাদিত, যার ফলস্বরূপ রুমে আলো সম্পূর্ণ রূপে এসে পৌঁছাতে পারে না। গাছপালার ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করে আলো। ক্যাবিনেটে তোর সকল ড্রেস আছে। ওয়াশরুমে যেয়ে শাওয়ার নেই, রিফ্রেশ লাগবে। মেহেরিমা তখন অনবরত কেঁপে চলেছে। এর প্রথম পাওয়া ঠোঁটের স্পর্শে মেহেরিমার মনের মাঝে তোলপাড় শুরু হয়ে গেছে। ভেতরে ভেতরে কেমন ছটফট অনুভূত হচ্ছে। মেহেরিমা নতুন সব অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আজ। মেহেরিমার উস্কুস অবস্থা দেখে রিদিতের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়। Calm down, little kitty. Jan, you know, it's a new feelings for us. Just feel it. রিদিতের এমন বেফাস কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায়। রিদিতের সামনে থেকে তাড়াতাড়ি পালানোর জন্য বলে, আমার ড্রেস তো লাগেজে ছিল। ক্যাবিনেটে আমি রেখেছি। মেহেরিমার কিছু না বলে ক্যাবিনেট থেকে একটা মেরুন কালারের থ্রি-পিস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে টাওয়ালটা নিতে ভুলে যায়। রিদিত মেহেরিমা যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুস্কি হাসে। অতঃপর রুমের অসমাপ্ত কাজগুলো গোছাতে লেগে পড়ে। তার অ্যানাবেলাকে এখনো অনেক সারপ্রাইজ দেওয়া বাকি।
রিদিতের ব্যালকনির চারিপাশ জুড়ে সুউচ্চ সারি সারি গাছ। শোষ শব্দে উঁচু সেই গাছের ছোট বড় পাতার ফাঁক ফোকর দিয়ে বয়ে চলেছে হিমেল হাওয়া। মেঘের মতো করে উড়ে আসা শুভ্র শীতল সেই হাওয়ার পরশ মুহূর্তের মধ্যেই দেহের মনের সকল ক্লান্তি ভুলিয়ে দেয়। একটু একটু করে ঘনিয়ে আসছে অন্ধকার। এখনই ধরণীর বুকে সন্ধ্যা নামবে। দিনের শেষ রেখায় দেখা মেলে নাম না জানা কত শত প্রজাতির পাখি আর কীট পতঙ্গের। শোনা যায় অচেনা পাখি ও ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার গুঞ্জন। যারা গ্রামে বসবাস করেন, সন্ধ্যা নামলে জোনাকি পোকার মিছিল। ঝিঝি পোকার ডাকের সঙ্গে তাদের সখ্যতা বেশ দারুণ, কেননা সন্ধ্যা নামলে ঝিঝি পোকার ঝিঝি সঙ্গীত আর জোনাকি পোকার মশাল আলোর মিছিল মানে এক অন্যরকম অনুভূতি। সময় সন্ধ্যা 7টা। মেহেরিমা মাগরিবের নামাজ পড়ে এসে রিদিতের ব্যালকনিতে বসে প্রকৃতির মন মাতানো সৌন্দর্য উপভোগ করছে। রিদিতের ব্যালকনিটা একটু অন্যরকম। ছাদবিহীন ব্যালকনিটা সুবিশাল অম্বরের নিচে অবস্থিত। ব্যালকনিতে আছে অনেক প্রজাতির ফুলের গাছ, আরও আছে ছোট্ট একটা আর্টিফিশিয়াল ফুলের দোলনা। বেলি ফুলের সুবাসে ভরে উঠেছে ব্যালকনির চারিপাশ। বলা চলে মেহেরিমা এক প্রকার বাধ্য হয়ে ব্যালকনির দোলনায় বসে আছে। অবশ্য এটাতে মেহেরিমার ভালোই হয়েছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দৃশ্য উপভোগ করতে পারছে। মেহেরিমা মনে মনে ভেবে নেয় রিদিতকে বড় করে একটা থ্যাঙ্কস জানাবে। রিদিত রুম লক করে কি করছে কে জানে। মেহেরিমার জন্য নাকি কি একটা সারপ্রাইজ আছে, এটাই বলেছে মেহেরিমাকে। আজ একদিনই রিদিতের পাগলামিতে মেহেরিমা অবশিষ্ট হয়ে পড়েছে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। মেহেরিমার হঠাৎ করেই দুপুরের কথা মনে পড়ে যায়। মেহেরিমা শাওয়ার নেওয়ার পরে উপলব্ধি করতে পারেও টাওয়াল নিয়ে যায়নি ওয়াশরুমে। 10 মিনিট মতো উসখুস করে অতিরিক্ত লজ্জায় পড়ে রিদিতের থেকে টাওয়াল চাইতে পারে না মেহেরিমা। যখন ওড়না দিয়ে মাথা মোছার চিন্তা ভাবনা করে, ঠিক তখনই ওয়াশরুমের দরজায় নক করে ভদ্র ছেলের মতো মেহেরিমাকে টাওয়ালটা দেয় রিদিত। আর ছোট ছোট কেয়ারিং তো আছেই। এই একদিনেই রিদিতের প্রতি মেহেরিমার ভালোবাসা শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। ব্যালকনির দরজা খোলার শব্দে মেহেরিমা পেছন ঘুরে তাকায়। রিদিত একটা সফট কাপড় এনে মেহেরিমার চোখ বেঁধে দেয়। মেহেরিমা ভয়ে রিদিতের হাত খামচে ধরে। চোখ বাঁধলেন কেন? মেহেরিমা ভয় পেয়ে যায়, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তোকে এখান থেকে ফেলে দেবো বলে। আমাকে ফেলে দেবেন না প্লিজ, আমি বাঁচতে চাই। কার সাথে? মেহেরিমা সময় নিয়ে জবাব দেয়, আপনার সাথে। শুধু আমার সাথেই? আমাদের বাচ্চার সাথে না? রিদিতের কথায় মেহেরিমা চোখ মুখ লজ্জায় ফুটে ওঠে। রিদি তার কথা না বাড়িয়ে মেহেরিমাকে রুমে নিয়ে আসে। শাড়ি পরতে পারিস? হুম। এই নে, ওয়াশরুম থেকে এই শাড়িটা পরে আয়। আই এম ওয়েটিং। কিন্তু আমার চোখ তো বাঁধা। আমার সাথে চল। রিদিত মেহেরিমার হাত ধরে ওয়াশরুমের দরজার সামনে নিয়ে যায়। মেহেরিমা চোখ জোড়া খুলে দেয়। আমি বাইরে থেকে লক করে দিচ্ছি, তুই ফার্স্ট শাড়ি পরে আয়। কান্ট ওয়েট এনিমোর। রিদিতের কথা মতো মেহেরিমা 20 মিনিট সময় নিয়ে শাড়ি পরা শেষ করে ওয়াশরুমের দরজায় নক করে। রিদিত যেন এই অপেক্ষাতেই ছিল। চট করে দরজা খুলে দেয়। মেহেরিমা ব্ল্যাক কালারের একটা পাতলা জর্জেট শাড়ি পরেছে। জর্জেট কাপড়ের ব্লাউজের হাতটা কোণায় পর্যন্ত লম্বা। পিছনের ফিতা দুটো বেঁধে অযত্নে পিঠের উপরে ফেলে রেখেছে। তাছাড়া পিঠে এক টুকরো কাপড়ও নেই। হাঁটু সমান ঘন কালো কেশগুলো পেছনে মেলে দেওয়া। মেহেরিমা লজ্জায় রাঙা মুখ নামিয়ে রেখেছে। ক্যান্ডেলের মৃদু আলোয় মেহেরিমাকে বড্ড আবেদনময়ী দেখাচ্ছে। রিদিত মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে কিয়ৎকাল। আস্তে আস্তে মেহেরিমার নিকট এগিয়ে যায়। ধীর অস্পষ্ট স্বরে বলে, আমাকে আর কত পাগল করবি? তোকে দেখলে আমি আর আমার মধ্যে কেন থাকি না জান? আমার মন চুরি করার এত বড় সাহস কোথায় পেলি মেহু পাখি? রিদিতের ইনটক্সিকেটিং হাস্কি ভয়েস কর্ণগোচর হতে মেহেরিমার শান্ত মন অশান্ত হয়ে পড়ে। ঠিক রিদিতের মতোই হৃৎপিণ্ড শব্দ তুলে ধকধক করে চলেছে। মেহেরিমা দৃষ্টি তুলে তাকায় রিদিতের দিকে। মুহূর্তেই দুই জোড়া চোখের নীরব দৃষ্টি মিলে যায়। মেহেরিমা সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি নামিয়ে নেয়। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টির গভীরতা বোঝার ক্ষমতা মেহেরিমার নেই। রিদিত আর একটু এগিয়ে যেতেই মেহেরিমা দেওয়ালের সাথে মিশে যায়। রিদিত মেহেরিমার একদম কাছাকাছি যেয়ে দাঁড়ায়। মেহেরিমার মুখের উপর হালকা ঝুঁকে ফু দিতে মেহেরিমা পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। রিদিত মুস্কি হেসে আরেকটু ঘনিষ্ঠ হয়। মেহেরিমার উন্মুক্ত পেটে হাত রাখতে মেহেরিমা কেঁপে ওঠে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। রিদিত মেহেরিমার নরম পেট খামছে ধরে অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। সময় নিয়ে ছাড়ে মেহেরিমাকে।
পরক্ষণেই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসার পরশে মেহেরিমাকে ভরিয়ে দিতে থাকে, গলায় নিজের আধিপত্য বিস্তার করে। তবেই ক্ষান্ত হয় হৃদিত। মেহেরিমা তখন দিশেহারা, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত। হৃদিত মেহেরিমার চোখের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। অনায়াসেই নিজের প্রেয়সীর চোখের অব্যক্ত ভাষা বুঝে ফেলে। মেহেরিমা লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে ফ্লোরে দৃষ্টিপাত করে। বউজান, শুধু আমাকে দেখলেই হবে? পুরো রুমটা তো দেখবি একবার। তোর জন্যই তো এত কিছুর আয়োজন করা। হৃদিতের কথায় মেহেরিমা ফ্লোর থেকে নজর তুলে রুমের চাবির দিকে তাকায়। পুরো রুম পার্পল কালারের ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা। ফেয়ারি লাইটের পরিমাণ আরও বেড়েছে। ছোট শত শত ক্যান্ডেল জ্বলছে রুমের মধ্যে। সে আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রুমের চারিপাশের দেওয়ালে মেহেরিমার শত শত ছবি টাঙানো। কয়েকটা জাস্ট ফটোশ্যুট, বাকি সবগুলোই আর্ট করা। মেহেরিমা কিছুক্ষণের জন্য থমকায়, ছলছল চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। হৃদিতের ঠোঁটে ভুবন ভোলানো মিষ্টি হাসি। মেহেরিমা হঠাৎ করেই দৌড়ে যেয়ে হৃদিতকে চাপটে জড়িয়ে ধরে। হৃদিত যেন আগে থেকে জানতো এমনটাই ঘটবে। শক্ত করে বুকের মধ্যিখানে জড়িয়ে নেয় নিজের অ্যানাবেলাকে। কিছু নির্জন সুখকর সময় পার হয়ে যায় একে অপরের উষ্ণ আলিঙ্গনে। হৃদিত মেহেরিমাকে ছেড়ে দিয়ে রুমের লাইট অন করে। লাইটের তীব্র আলোয় মেহেরিমা ঘুরে ঘুরে মুগ্ধ নয়নে নিজের ছবিগুলো দেখতে থাকে। কতটা যত্ন ভালোবাসা নিয়ে এঁকেছে এক একটা ছবি। কিছু ছবি দেখে লজ্জাও পেয়ে যায় মেহেরিমা। কয়েকটা ছবিতে পোশাক বেশ খোলামেলা ভাবে এঁকেছে, তবে ততটাও না। মেহেরিমা লাজুক হাসে, মনে মনে আওড়ায়, এই ছেলে একটা বদ্ধ পাগল। হৃদিত মেহেরিমার নিকট এগিয়ে এসে বলে, আমার লিটল কিটির কি পছন্দ হয়েছে সারপ্রাইজ? আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। আই নো, গিভ মি আনসার। খুব 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 পছন্দ হয়েছে। আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল এটা। চল বেলকনিতে যাই, আজ পূর্ণিমা, জ্যোৎস্না বিলাস করি দুজন মিলে। এই ছবিগুলো এভাবেই থাকবে? কোনো সমস্যা? এভাবে সবাই দেখলে কি ভাববে? আমার ওই ছবিগুলো তো। মেহেরিমা লজ্জায় নিজের কথা শেষ করতে পারে না। হৃদিত মেহেরিমার না বলা কথাটা চট করে বুঝে ফেলে। আমার রুমে কারোর আসার পারমিশন নেই, নট অ্যালাউ, বুঝলি? ওগুলো তো জাস্ট পিকচার। তুই সারা দিন রাত ওভাবে থাকলেও কোনো সমস্যা হবে না। ট্রাস্ট না হলে একদিন ট্রাই করে দেখতে পারিস। কথাটা বলেই দুষ্টু হাসে হৃদিত। লজ্জায় মেহেরিমার কান মুখ গরম হয়ে ওঠে। এক প্রকার পালিয়ে ব্যালকনিতে চলে যায়। হৃদিতও গিটার কাঁধে নিয়ে প্যান্টের পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে ব্যালকনির উদ্দেশ্যে হাঁটা ধরে। আজ আর মেহেরিমার মুক্তি নেই। দিন পেরিয়ে ধরনের বুকে নেমে আসা একটা রজনীর অদ্ভুত সৌন্দর্যকে যদি বর্ণনা করা হয়, তাহলে সবার প্রথমেই চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণিমা রাতের দৃশ্য। মানুষের মনকে মোহগ্রস্ত করে এক মায়াময় রজনীর সূচনা করে পূর্ণিমার চাঁদ। না আলো না আধার, এমন এক রহস্যের মায়াজালে মানব মনকে বন্দি করতে পারে শুধু ওই দূর আকাশের থালার মতো বড় গোল চাঁদটা। রাতের নিস্তব্ধতা গলিয়ে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। হালকা ঠান্ডা ঝিরিঝিরি পবন বইছে, শীতের আগমনী বার্তা যেন। মেহেরিমা আর হৃদিত ব্যালকনির দোলনায় বসে আছে। জ্যোৎস্না ভরা রাত, চাঁদ তার নিজের সবটুকু আলো পৃথিবীর বুকে ঢেলে দিয়ে পৃথিবীকে নতুন রূপে সাজিয়েছে। মেহেরিমা হাঁটুর উপর মাথা রেখে পাজোড়া বুকে জড়িয়ে বসে আছে, নজর পাশে বসা নিজের ব্যক্তিগত সুদর্শন পুরুষটার দিকে। চাঁদের আলোয় নীল রঙের মণিজোড়া ঝলমল করছে। হৃদিত মেহেরিমার দুজনের ঠোঁটেই মুস্কি হাসি। হঠাৎ হৃদিতের গিটার থেকে ভেসে আসে আশিকি টুর তুমি হো গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জ্যোৎস্না রাতের অপূর্ব সৌন্দর্যের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলেমিশে তৈরি করেছে মন মাতানো এক চমৎকার পরিবেশ। ভালোবেসে আমি বারে বার
তোমারিও মনে হারাবো, এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমার নাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। হৃদিত নিজের পুরুষালী সুমধুর কণ্ঠে গান গেয়ে থামে। মেহেরিমা চোখ বন্ধ করে অনুভব করে হৃদিতের গাওয়া গানের প্রতিটি লাইন। কি সুন্দর ভালোবাসা মাধুর্য মিশিয়ে গাইল গানটা। গানের মধ্যে দিয়ে নিজের অব্যক্ত কথাগুলো অনায়াসে প্রকাশ করে দিল। গান থেমে যাওয়ার সাথে সাথে চোখ জোড়া খুলে হৃদিতের দিকে দৃষ্টিপাত করে মেহেরিমা। হৃদিত মেহেরিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিমা প্রফুল্ল কণ্ঠে বলে, আপনার গানের গলা মারাত্মক। এই দিয়ে 3 দিন শুনলাম আপনার গান। আপনি কি সব পারেন? সব বলতে? আপনি কি সব পারেন? এই ধরুন, আপনি গান গাইতে পারেন, আর্ট করতে পারেন, ফুটবল ক্রিকেট খেলতে পারেন, পড়াশোনাতেও ভালো। আমার পড়াশোনা সম্পর্কে কতটুকু জানিস তুই? সব জানি আমি। আপনি ঢাবি ম্যাথ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। কিভাবে জানিস? আরে আমি তো ত্রিধুর থেকে সব সময় আপনার খোঁজ খবর নিই। আপনার বিষয়ে A to Z সব জানি আমি। মুড নিয়ে বলে মেহেরিমা। হৃদিত মৃদু হেসে বলে, দ্যাটস গুড, আই লাইক ইট। তুই শুধু আমাকে নিয়ে, আমার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবি। তোর মন মস্তিষ্ক সবটা জুড়ে শুধুমাত্র আমি থাকবো। তোর পৃথিবী জুড়ে শুধু হৃদিত নামটাই থাকবে, আর কেউ না। মেহেরিমা মুস্কি হেসে হ্যাবোদক মাথা নাড়ে। বোকা মেহেরিমা কথাটার গভীর অর্থ বুঝেও যেন বুঝল না। 3 দিন গান কিভাবে শুনলি? আমি তো আজ নিয়ে 2 দিন তোকে গান শোনালাম। একদিন চুরি করে শুনেছিলাম। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। স্টিলিং ইজ এ সিন। হৃদিতের কথায় মেহেরিমা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আই নো, বাট ওটা তো ওরকম চুরি ছিল না। বি প্রিপেয়ার্ড ফর পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? মেহেরিমা আটকে উঠে বলে। মেহেরিমা নিজের কথা শেষ করার সাথে সাথে নিজেকে হৃদিতের উরুর উপর অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই অধৈর্যরা হৃদিতের আয়ত্তে চলে যায়। হৃদিত মেহেরিমাকে ছেড়ে দিয়েই কোলে উঠিয়ে নেয়। দ্রুত কদমে রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আই কান্ট সোনা, প্রিপেয়ার ইউরসেলফ ফর টুনাইট। হৃদিত বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে মেহেরিমাকে। শার্টের বাটনে দ্রুত হাত চালাতে থাকে। হৃদিতের এই নতুন রূপে মেহেরিমা ভীত হয়ে পড়ে। ভয়ে শুকনো ঢোক গেলে হঠাৎ করেই ভয়ে ওর ক্ষুধা পেয়ে যায়। হৃদিত 1 মিনিটে শার্ট আনবাটন করে ফেলে। মেহেরিমার উপর উঠে পিঠে হাত রেখে ফিতা ধরতে নিলে মেহেরিমা চিৎকার দিয়ে বলে ওঠে, আমার ক্ষুধা পেয়েছে, খাবো। মেহেরিমার তাৎক্ষণিক চিৎকারে হৃদিতের হাত জোড়া থেমে যায়। মেহেরিমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, হ্যাঁ, সেটার প্রিপারেশনই তো নিচ্ছি। ভাত খাবো। এই সময় মেহেরিমার এহনো কথায় হৃদিত যেন আকাশ থেকে পড়ে। ঠোঁট ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা 2 মিনিট ওয়েট কর। হৃদিত তাবানকে কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। 2 মিনিটের মাথায় দরজায় নক করে তাবান। হৃদিত খাবার আনতে এগিয়ে যায়। দরজা খুলতেই তাবান হাসি মুখে খাবারের প্লেট এগিয়ে দেয়। হৃদিত খাবার নিয়ে দরজা লক করে দেয়। মেহেরিমার নিকট এসে খাবার ধরিয়ে দেয় হাতে। সময় 15 মিনিট, ফার্স্ট শেষ কর। এর 1 সেকেন্ডও বেশি সময় লাগলে তোর অবস্থা আরো খারাপ হবে। বিরিয়ানি দেখতে মেহেরিমা খুশি হয়ে যায়। দৌড়ে ওয়াশরুম যেয়ে ঝটপট ফ্রেশ হয়ে এসে খেতে শুরু করে দেয়। কয়েক লোকমা মুখে দেওয়ার পর হৃদিতের কথা মনে পড়ে। মেহেরিমা অসহায় চোখে হৃদিতের দিকে তাকায়। হৃদিত স্বাভাবিক চাহনি দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আপনি খাবেন না? আমার জন্য তুই আছিস। সময় আর মাত্র 12 মিনিট। এবার আর মেহেরিমাকে কে পায়। দিন দুনিয়া ভুলে 10 মিনিটে বিরিয়ানি শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। পরক্ষণে হৃদিতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায়। ফুলো গাল দুটো লালচে আভায় ছেয়ে যায়। শেষ? হৃদিতের কথায় মেহেরিমা প্রশ্নাত্মক দৃষ্টি দিয়ে তাকায়। হৃদিত আবারও বলে, তোর সব কাজ শেষ? মেহেরিমা হেসে চোখ মাথা নাড়তেই তড়িৎ গতিতে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপর নিজের ভার ছেড়ে দেয় হৃদিত। অধৈর্যরা নিজের অধর দিয়ে আঁকড়ে ধরে। মেহেরিমা কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে করে শান্ত হয়ে যায়। নিজেও হৃদিতের ডাকে সাড়ে দেয়। হৃদিত যেন এটারই অপেক্ষায় ছিল। ধৈর্যহীন হয়ে পুরো শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে লেগে পড়ে। মেহেরিমা নরম কণ্ঠে আস্তে করে বলে, লাইটটা বন্ধ করুন প্লিজ। এভাবেই থাক। প্লিজ।
হৃদিত চোখ তুলে মেহেরিমার দিকে তাকায়। মেহেরিমার অস্বস্তিতে হাঁসফাঁস করা লজ্জায় আড়ষ্ট হওয়া মুখমণ্ডল চক্ষুগোচর হয়। হৃদিত হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে পুনরায় মেহেরিমাতে ডুব দেয়। মেহেরিমা হৃদিতের আরও নতুন একটা রূপের সাথে পরিচিত হয়। ছেলেটা সত্যিই পাগল, শুধু মেহেরিমার জন্য পাগল। এই বদ্ধ পাগলটাকেই লাগবে মেহেরিমার। বাইরে শনশন করে বাতাস বইছে, প্রকৃতির ঠান্ডা ফিরফিরে বাতাসে জানালার পর্দা ক্ষণে ক্ষণে উড়েছে, চাঁদের আলো উকি দিচ্ছে রুমে। বদ্ধ রুমে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। চাঁদের আলো মেহেরিমার মুখে এসে পড়ছে বারংবার। চাঁদের আবছা হলদে আলোয় মেহেরিমার লজ্জারাঙা মুখখানি দেখতে রক্তিম কৃষ্ণচূড়ার মতো লাগছে। অশ্রুসিক্ত নেত্র, ভেজা আখি পল্লব, হৃদিতই অশ্রুসিক্ত নেত্রের গভীরেই নিজের বিনাশ মরণ দেখতে পায়। নরম আদুরের স্বরে আওড়ায়, আমার বিনাশিনী, আমার প্রাণ নাশিনী, আমার এনাবেলা। সময় মধ্যরাত। চৌধুরী পরিবারের সকল সদস্য ড্রয়িং রুমে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে চৌধুরী বাড়ির বড় ছেলে আরিফ হাসান চৌধুরীর জন্য। দীর্ঘ ৩৫ বছর পর আজ চৌধুরী বাড়িতে পা রাখবেন তিনি। তার নিজের জন্মস্থান ছাড়ার পেছনে রয়েছে এক কঠিন গল্প। আয়াস হাত ঘড়িতে সময় দেখে নেয়, রাত 12টা বেজে 45 মিনিট। আরিফ চৌধুরী আসতে সর্বোচ্চ আর 5 মিনিট সময় লাগতে পারে। ঘড়ি ধরে ঠিক 3 মিনিটের মাথায় গাড়ির শো শো শব্দ শোনা যায় চৌধুরী বাড়ির আঙ্গিনায়। সবাই ছুটে বাইরে চলে যায়। আরিফ হাসান চৌধুরী আর শ্রেয়া চৌধুরী গাড়ি থেকে নেমে আসে। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়িতে পা রাখেন শ্রেয়া চৌধুরী। চৌধুরী বাড়ির মাটিতে পা রাখতে আরিফ চৌধুরী বুক কেঁপে ওঠে। সেই চিরচেনা নীড়, হাজারো স্মৃতি জমে আছে এই বাড়িকে ঘিরে, এই গ্রামকে ঘিরে, এই গ্রামের মানুষকে ঘিরে। আজাদ চৌধুরী এগিয়ে এসে জড়িয়ে ধরেন আরিফ চৌধুরীকে। আরিফ চৌধুরী আজাদ চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সকলের চোখে পানি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তুই কেমন আছিস? আবরার আসবে না? আমিও ভালো আছি ভাইজান। আবরার ছুটি নিয়ে চেয়েছে ভাইজান, ও নিশ্চয়ই আসবে। তবে ও তো ফরেন কান্ট্রিতে আছে, একটু লেট হবে। তারপর সবার সাথে ভালো মন্দ অনেক কথা বলে আরিফ চৌধুরী। কয়েক মিনিটের ব্যবধানে শ্রেয়া চৌধুরীর সাথে মিশে গেছে আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী, যেন নিজেদের আপন বোন। শ্রেয়া চৌধুরী দুজনের ব্যবহারে মুগ্ধ হন। দোতলা থেকে সবটাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে হৃদিত, ঠোঁটে বাঁকা হাসি। যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে শেষ করবে হৃদিত। হঠাৎ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। হৃদিত ফোনের স্ক্রিনে নজর রাখে। আনসেভ নাম্বার থেকে টেক্সট এসেছে, নিজের ধ্বংস দেখতে নিশ্চয়ই কারো ভালো লাগে না, আফসোস সেই দিন সন্নিকটে। টেক্সটটা পড়ে হৃদিত তার ছেলের হাসি দেয়। নিজের ধ্বংস কেউ যদি নিজে ডেকে আনে তাহলে হৃদিতের আর কি করার। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। হৃদিত জানালা থেকে সরে যেতে আরিফ চৌধুরী নিজের দৃষ্টি নামিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মেহেরিমা কমফোর্টার মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। গায়ে হৃদিতের সাদা শার্ট, যেটা মেহেরিমার হাঁটু ছুঁয়েছে। হৃদিত এক লাফে বিছানায় উঠে মেহেরিমার কমফোর্টারের মধ্যে ঢুকে পড়ে। কপালে ভালোবাসার পরশ দিয়ে দুহাতে জড়িয়ে নেয় নিজের সাথে। মেহেরিমা একটু নড়ে চড়ে উঠে হৃদিতের উন্মুক্ত বুকে মুখ গুজে আবারও গভীর তন্দ্রায় তলিয়ে যায়। হৃদিত একদৃষ্টিতে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। সময় সকাল 8টা বেজে 5 মিনিট। মাধবী মন ভার করে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। অবনী শেখ রান্না শেষ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। জলিল শেখও বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়। মাধুয়াম্মা, তোমার কোচিং থেকে পিকনিকের অ্যারেঞ্জ করেছে শুনলাম। তুমি পিকনিকে অ্যাটেন্ড করবে না? না বাবা। মাধবীর কথার পৃষ্ঠে জলিল শেখ প্রশ্ন করার আগেই অবনী শেখ জিজ্ঞাসা করে, কেন, কোনো সমস্যা? মাধবীর সময় নিয়ে জবাব দেয়, মা, শিহাব ভাইয়ের করা ওই ঝামেলার পর থেকে কোচিংয়ের গ্রামের সবাই কেমন একটা নজরে তাকায় আমার দিকে। আমার ভালো লাগে না একদম। ওদের নজর দেখে মনে হয় আমার গায়ে নোংরা লেগে আছে। কথাগুলো বলতে বলতে মাধবী ফুফিয়ে ওঠে। অবনী শেখ এগিয়ে এসে মাধবীর পাশে বসে। মাধবীর হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তোর ইচ্ছে আছে পিকনিকে অ্যাটেন্ড করার? হ্যাঁ মা, কিন্তু আমি অ্যাটেন্ড করব না। ওরা আবার যদি উল্টাপাল্টা কিছু বলে বসে। মানুষ কি বলবে তুই সেটা নিয়ে ভয় পাচ্ছিস? বোকা মেয়ে আমার। আজ তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? আচ্ছা মা। সাপোজ তুই এখন মারা গেলি, তুই মারা যাওয়ার মাত্রই মানুষ তোর নামটাও আর মুখে নিবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ায় তোলো, লাশটাকে কবর দাও। অনেকে তো রাতে ভয় পাবে বলে তোর মৃত মুখটাও দেখতে চাই না। ব্যাস,
আর এই মানুষ কি বলবে ভেবে তুই গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছিস? আশ্চর্য! জীবনটা তোর, অন্যের না। তাই যতদিন বেঁচে থাকবি নিজের মতো করে বাঁচবি। সমালোচনাকারীর তোর সমালোচনা করবেই, সেটা তুই ভালো কাজ করলে ও করবে, খারাপ কাজ করলেও করবে। তাই নিজের আত্মতৃপ্তির কথা আগে ভাববি। এই জীবনটা খুব ছোট্ট রে মা, নিজের আত্মতৃপ্তি নিয়ে বাঁচবি অলওয়েজ। অবনী শেখের কথাগুলো মাধবীর মস্তিষ্কে তড়িৎ গতিতে প্রভাব ফেলে। সেকেন্ডের ব্যবধানে মাধবীর চোখে মুখে কাঠিন্যের ছাপ ফুটে ওঠে। ঠিক বলেছ মা, জীবনটা আমার, তাই আমি নিজের মতো করে আত্মতৃপ্তি নিয়ে বাঁচবো। এই তো আমার সোনা মা সহজেই বুঝে গেছে। তেজস্বী কণ্ঠে বলে। অবনী শেখ মাধবীকে দুহাতে বুকে আগলে নেয়। জলিল শেখ ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে কেতকাল। এই মানুষটার কথা জাদুর মতো কাজ করে সবসময়। ভাগ্যে সেই মানুষটাকে জীবনে পেয়েছিল, না হলে এই ছোট্ট জীবনটা বোধহয় আর উপভোগ করা হতো না জলিল শেখের। একপাক্ষিকভাবে ভালোবেসে সেই স্বপ্নের রাজকুমারীর সাথে আজ সংসার করছে। তার দুটো কন্যা সন্তানের জনক হতে পেরেছে, একটা হাসি খুশি পরিবার পেয়েছে। জলিল শেখের জীবন পরিপূর্ণ। একজন মানুষের এক থেকে আর কি বা চাওয়ার থাকে। চৌধুরী পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে, অপেক্ষা করছে রিদিতা আর মেহরিমার জন্য। আর চৌধুরী বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সেই আগের মতোই খুশিতে ছেয়ে গেছে বাড়ির চারিপাশ। সবার মুখে হাসি। 20 মিনিট অপেক্ষা করার পর রিদিতা আর মেহরিমা নিচে আসে। মেহরিমা গতকাল আয়াস আর আরিশার সাথে পরিচিত হয়েছে। ইভেন আরিশার সাথে বেশ ভাবও জমে গেছে মেহরিমার। আজ নাস্তার টেবিলে আরও দুটো অপরিচিত মুখ দেখতে মেহরিমা ভাবুক হয়ে পড়ে। পরক্ষণে রিদিতার আয়েশের সাথে ফেসের মিল খুঁজে পেতেই মেহরিমা যা বোঝার বুঝে যায়। ওনাদের সাথে মিষ্টি কণ্ঠে সালাম বিনিময় করে। আরিফ চৌধুরী মেহরিমার মুখের দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকায়। সে চিরচেনা পরিচিত এক মায়াবী মুখ মানসপটে ভেসে ওঠে। মেহরিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই এক প্রকার টেনে এনে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয় রিদিত। রিদিতের কাছে মেহরিমা লজ্জা পেয়ে যায়, সাথে অবাকও হয়। রিদিত নিজের মা বাবাকে দেখেও যেন দেখল না। রিদিতের এহেন ব্যবহারে শ্রেয়া চৌধুরীর চোখজোড়া ছলছল করে ওঠে। মেহরিমা সহ সবাই সেটা লক্ষ্য করে। আরিফ হাসান চৌধুরী মলিন মুখে ঠায় বসে রয়। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ বসে নাস্তা করতে শুরু করে। খাবার শেষের দিকে আয়াস আরিফ চৌধুরীর উদ্দেশ্যে বলে, বাবা, আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে। এভাবে কাজ ফেলে এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার কাঁধে অনেক দায়িত্ব। নাস্তা শেষ করে বাইরে যাব। চেয়ারম্যান জলিল আঙ্কেলের সাথে দেখা করে গ্রামের সমস্যাগুলো জেনে সেগুলো ঠিক করার পরিকল্পনা করতে হবে। তুমিও যাবে আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আরিশা মামুনি আমাদের সাথে থাকুক কিছুদিন এখানে। হ্যাঁ বাবা, আরিশা এখানেই থাকবে। আমি একটু শান্তি চাই। আয়েশের শেষ কথাটা শুনে সবাই ওর দিকে দৃষ্টিপাত করে। আরিশা অগ্নিদৃষ্টিতে চেয়ে থাকে। সেটা লক্ষ্য করতেই আয়েশ আমতা আমতা করে বলে, আরিশা এখানে থাকলে অনেক ভালো থাকবে। ওর তো গ্রাম খুব পছন্দ, আর ও শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আয়েশের কথা শুনে সবাই মুচকি হাসে। কেবল রিদিত ভুরু কুচকে তাকিয়ে থাকে আয়েশের দিকে। এমপি স্যার নতুন বিআইয়ের সাথে দেখা করতে যাবেন। আই হোপ কিপটামো করে আমার সম্মান নষ্ট করবেন না। আপনাদের সম্মান না থাকলেও আমার সম্মান আছে। কথাগুলো বলে বেসিনে হাত ধুতে চলে যায় রিদিত। রিদিতের ব্যবহারে মেহরিমা সহ সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে। আরিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। এর শেষ কোথায় উনি নিজেও জানেন না। তবে উনি বুঝতে পারছেন ওনার ছেলে খেলার ছক পুরোপুরি উল্টে দিয়েছে, যার ফলস্বরূপ ওনাকে বারবার আবারও সেই বিভৎস অতীতের সম্মুখীন হতে হবে। চৌধুরী পরিবারের ছোট সদস্যরা সবাই একসাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। রিদির তোর বাগান বাড়িতে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল। সূর্য মামার অবস্থান ঠিক মাথার উপরে। ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠেছে সকলে। রাতে ঠান্ডার দিনে গরম। এভাবে মানুষের জীবন রীতিমতো অসহনীয় হয়ে পড়েছে। মেহরিমাকে পেয়ে চৌধুরী পরিবারের সবার আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। আরিশা বড় বোনের মতো হয়ে উঠেছে মাত্র 2 দিনেই। মেহু বাবার বাসায় যাবে না? বিয়ের পরে হাজবেন্ডের সাথে বাবার বাসায় যায় তো মেয়েরা। আরিশার কথায় মেহরিমা মুখের হাসি বজায় রেখেই বলে, উনি গেলে যাব। এটা কেমন কথা মেহু? এগুলো বিয়ের রুলস। আর তোমাদের বিয়েটাও তো ঠিকভাবে হয়নি। বউ ভাতও হবে না, অ্যাটলিস্ট এই রুলসগুলো তো মানতেই পারো। ভাবি আমি ওনার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। এখানে কথা বলার কি আছে? আজব, তুমি যা বলবে রিদিত শুনতে বাধ্য। তুমি কি মেরুদণ্ডহীন মেয়ে নাকি?
আচ্ছা সত্যি করে বলো তো, হৃদিত কি সত্যিই তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি তোমার সম্মান রক্ষা করতে? আর শোনো বড়পু হিসেবে একটা কথা বলি, সময় থাকতে হৃদিত রে শাড়ির আঁচলে বেঁধে ফেলো। বেটা মানুষের মন কখন কোন দিকে চলে যায় বলা তো যায় না। আরিশার কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে একবার মেহেরিমার দিকে তাকায় আর একবার আরিশার দিকে তাকায়। আরিশার ঠোঁটের কোণে হাসি। মেহেরিমার তাজা ক্ষত আরও তাজা করে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট ছিল। চোখে জলের এসে ভিড় জমায়। পরক্ষণে অবনীশেখের বলা কথাটা মনে পড়ে যায়। মেয়েদের আত্মসম্মান সবকিছুর ঊর্ধ্বে। মেহেরিমা গলায় আটকে আসা কান্না ঢুকে গিলে নেয়। চঞ্চল হাতে চোখ মুছে কাঠিন্যতার সহিত বলে, উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি অন্য কোনো রিজনের জন্য বিয়ে করেছে সেটা আমাদের পার্সোনাল ম্যাটার ভাবি। আর যে পাখি আমার তাকে খাঁচায় বন্দি করে রাখলেও আমারই থাকবে, মুক্ত আকাশে উড়তে দিলেও দিন শেষে আমার কাছেই ফিরে আসবে, কারণ তার শেষ গন্তব্যস্থল শুধুই আমি। মেহেরিমার জবাব শুনে আরিশার থোতা মুখ ভোতা হয়ে যায়। দ্বিধা তাবান তাইপের মুখে মুস্কি হাসি ফুটে ওঠে। নিস্তব্ধতার মাঝে হৃদিতের গম্ভীর স্বর ভেসে আসে, ত্রিধু, মেহরিমাকে নিয়ে বাড়ির ভেতর যা। সবাই তৎক্ষণাৎ কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে দৃষ্টিপাত করে। হৃদিতের গায়ে থাকা আকাশি রঙা শার্টটা ভিজে রক্ত সুপক্ত শরীরের সাথে লেপ্টে আছে। ঘাড় চুই চুই বড় চুলগুলো কপালের উপর অযত্নে পড়ে আছে। পুরুষালীর শানিত চোয়াল আরও বেশি শানিত লাগছে। মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে সোজা এখানে এসেছে। হৃদিত বাগান বাড়িতে গেছিল হ্যান্সেল আর হ্যারিকে সঙ্গে নিয়ে আসতে, এখন থেকে নিজের সাথেই রাখবে। হৃদিত বাসায় এসেছে 5 মিনিট হতে চলল। 2 ঘন্টা যাবৎ অ্যানাবেলাকে না দেখতে পেয়ে হৃদিতের মনে অশান্তি শুরু হয়ে গেছিল। তাই অশান্তি কমাতে দ্রুত ড্রাইভিং করে বাসায় এসেছে। দৌড়ে দোতলে উঠে নিজের রুমে যেয়ে সেখানে মেহেরিমাকে দেখতে না পেতে মাথা খারাপ হয়ে যায় হৃদিতের। ঘরের জিনিসপত্র পুরো লন্ডভন্ড করে ফেলে। ব্যালকনিতে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াতেই পুকুর পাড়ে মেহেরিমাকে দেখতে পায়। তারপর এক ছিটে পুকুর পাড়ে উপস্থিত হয়। আর উপস্থিত হতেই আরিশা মেহেরিমার সব কথোপকথন শুনতে পায়। হৃদিতের কথাই সবে উঠে চলে যেতে নিলেই হৃদিত বলে, ভাবি, আপনাকে যেতে বলিনি। ত্রিধু, মেহরিমাকে আবার রুমে দিয়ে আসবি। তাওয়ান, গাড়িতে হ্যান্সেল হ্যারি আছে, ওদের বের করে বাগানে নিয়ে আয়। নিজের কথা শেষ করে তাবানের দিকে গাড়ির সুইচ ছুঁড়ে মেরে হৃদিত। তাবান সেটা নিয়ে তাইফের সাথে ওখান থেকে প্রস্থান করে। দ্বিধা ও মেহেরিমাকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মেহেরিমা যাওয়ার আগে ছলছল চোখে হৃদিতের দিকে তাকায়। মেহেরিমার চোখের পানি লক্ষ্য করতে হৃদিতের বুকে আগুন জ্বলে ওঠে। আরিশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকে হিসিয়ে বলে, You know, I hate slut. I don't want to talk to you. I just want to say, stay away from my Annabella. তীব্র অপমানে আরিশার চোখ মুখ শক্ত হয়ে ওঠে। ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। তবুও মুখে হাসি টেনেই বলে, পারলে তোমার বউকে আমার থেকে দূরে রাখো। আমাদের মাঝে মেহরিমাকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করার মতো ভুল নিশ্চয়ই করবে না। 6 মাস আগের কথা এত সহজেই ভুলে গেলে? সংসার করার ইচ্ছা আছে তো নাকি? হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি। আরিশা হৃদিতের কথায় কিং কর্তব্য বিমূঢ়। এই ছেলেকে হালকাভাবে নেওয়া মানে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। পরক্ষণেই 6 মাস আগের কথা মনে পড়তে আরিশার বুক কেঁপে ওঠে। হৃদিত আর কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরতেই আরিশা উঁচু কণ্ঠে বলে, ফুপিমণি আসবে নেক্সট উইকে। আরিশার কথায় হৃদিতের পা জোড়া থেমে যায়। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে। তোমার শুভাকাঙ্ক্ষী ঠিক তোমার মতোই মাথা মোটা। কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরে হৃদিত। আরিশা চোখমুখ কুচকে হৃদিতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হৃদিতের রুমের ব্যালকনি থেকে সবটাই দেখে মেহেরিমা। ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করে। রুমের অগোছালো অবস্থা দেখে মেহেরিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগে দৌড়ে ব্যালকনিতে যাওয়ার সময় কিছুই খেয়াল করেছিল না। তবে ওর খুব ভালো করে মনে আছে, যখন রুম থেকে বের হয় তখন সব ঠিকঠাক ছিল। তাহলে এখন এরকম অবস্থা কি করে হলো? রাত 10টা বেজে 5 মিনিট। শেখ পরিবারে রাতের খাবারের আয়োজন চলছে। অবনী শেখ খাবার সার্ভ শেষ করে একটা চেয়ার টেনে বসে নিজেও খেতে শুরু করে। জলিল শেখের চোখ মুখ কেমন শুকনো লাগছে, খাবারও খাচ্ছে না তেমন। অবনী শেখ সেটা লক্ষ্য করতেই বলে, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে তুমি কি টেনসড? জলিল শেখ কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আগামীকাল চৌধুরী পরিবারের সবাইকে দাওয়াত করেছি। আজ সকালে আমার সাথে দেখা করেছে এমপি আরিফ হাসান চৌধুরী আর ওনার বড় ছেলে মন্ত্রী আয়াস চৌধুরী। নতুন আত্মীয় আমার, ভদ্রতা বজায় রাখতে দাওয়াত করেছিলাম, ওনারা গ্রহণ করেছেন। জলিল শেখের কথায় অবনী শেখ মুস্কি হেসে বলেন, হ্যাঁ তো এখানে টেনশন করার কি আছে? দাওয়াত দিয়েছে ভালো করেছে, এমনিতেও দাওয়াত দিতেই হতো ওনাদের।
এই সুযোগে নীলাক্ষী আর হৃদিতও এসে কিছুদিন এখানে থেকে যাবে নে। তুমি এত সহজে সব ভুলে গেলে অবনী? অতীত মনে রেখে নিজেকে কষ্ট দেওয়ার মতো মেয়ে আমি না, আর ওই পরিবারের সাথে আমার মেয়ে জড়িয়ে আছে। এখন এতটুকু তো করতেই হবে আমাদের। অবনী শেখের কথায় জলিল শেখের বুক থেকে পাথর নেমে যায়। এত সহজে যে সবটা মেনে নেবে সেটা জলিল শেখ ভাবতেও পারেনি। অবশ্য অবনী শেখের দ্বারা সব পসিবল। মাধবী নীরব দর্শক, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আর বাবা মায়ের কথোপকথন শুনছে। মেহেরিমা আসবে শুনেই মাধবীর মনটা ফুরফুরে হয়ে যায়। মেহেরিমা ঠান্ডা ফিরফিরে বাতাসে ব্যালকনির দোলনায় বসে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা হঠাৎ করেই কেমন বিষাদে ছেয়ে গেছে। মনের মাঝে হাজারো প্রশ্ন, চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই বাড়িতে এসে কেমন যেন গোলকধাঁধার মধ্যে আটকে পড়েছে। তখন দুপুরে হৃদিত রুমে এসে একাই সব পরিষ্কার করে গোছগাছ করে আবারও আগের মতো ঝকঝকে করে ফেলে রুম। মেহেরিমা হেল্প করতে চাইলেও না করে দেয়। ইভেন ওই টপিকে প্রশ্ন করলেও হৃদিত বারবার ইগনোর করছে টপিকটা। মনের মাঝে বড্ড অশান্তি অনুভব হচ্ছে মেহেরিমার। ইতিমধ্যে ফোনে 3 বার অবনী শেখের সাথে কথা বলেছে, তবুও শান্তি পাচ্ছে না। মায়ের কোলে মাথা রেখে শুতে পারলে বোধহয় একটু শান্তি অনুভব হতো। মেহেরিমার ভাবনার মাঝে ওর পাশে হৃদিত এসে বসে। মেহেরিমা ধ্যানচ্যুত হয়, পাশে বসা হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। মন খারাপ? শরীর খারাপ? পেন কিলার নিয়েছিলিস? মায়ের কথা মনে পড়ছে? মেহেরিমা হেসে চোখ মাথা নাড়ায়। হৃদিত মুস্কি হেসে মেহেরিমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেয়। হৃদিতের প্রশস্ত বুকে প্রশান্তিতে মাথা রাখে মেহেরিমা। কাল নিয়ে যাব, খুশি? মেহেরিমার মুখে হাসি ফুটে ওঠে। খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? 3 সত্যি। একটা কথা জিজ্ঞাসা করব? ওই দরজাটা কিসের? ব্যালকনির সাথে লাগোয়া কাচের একটা দরজা হাতের ইশারায় দেখিয়ে বলে। হৃদিত মেহেরিমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমার পার্সোনাল লাইব্রেরি আর্ট রুম ওটা। আমি দেখতে চাই। আচ্ছা, দেখাবো। হৃদিত কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করে, দুপুরে রুমে এসে তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই রাগের মাথায় ওরকমটা করে ফেলেছি। তোকে 1 সেকেন্ড না দেখলে আমার অস্থির লাগে খুব। আই ওয়ান্ট স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। মেহেরিমা তৃপ্তির হাসি দিয়ে বলে, ডোন্ট প্রমিস, জাস্ট প্রুভ। অবভিয়াসলি আই উইল প্রুভ ইট। ওদের কথার মাঝেই হ্যান্সেল আর হ্যারি ছুটে এসে ওদের সামনে বসে লেজ নাড়াতে থাকে। এই একদিনেই মেহেরিমার ভক্ত হয়ে গেছে দুটো। ঘুমোবি না? হ্যাঁ। কথা শেষ করার সাথে সাথেই নিজেকে শূন্য অনুভব করে মেহেরিমা। ভয়ে হৃদিতের গলা জড়িয়ে ধরে। হৃদিত রুমে এসে মেহেরিমাকে শুয়ে দেয় বেডে। রুমের দরজা জানালা লাইট অফ করে দিয়ে এসি অন করে দেয়। মেহেরিমার গায়ে কমফোর্টার তুলে দিয়ে নিচে ওটার মধ্যে ঢুকে পড়ে। মেহেরিমাকে জড়িয়ে ধরে কপালে দীর্ঘ ভালোবাসার পরশ দিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহেরিমা মিস্কি হেসে হৃদিতের বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয়। মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ আগে নিজের আকাশ পাতাল ভাবনা ভুলে যায়। সময় দুপুরবেলা। ঘড়ির কাঁটা ঘুরে 1:45 মিনিটে। চৌধুরী পরিবারের সবাই উপস্থিত হয়েছে শেখ বাড়িতে। আনন্দপুর থানার এসআই অমিত শাহ জলিল শেখের দাওয়াত গ্রহণ করেছেন। সবার মাঝে তিনি উপস্থিত আছেন। মেহেরিমা নিজের বাড়িতে আসতে উৎফুল্ল হয়ে উঠেছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হৃদিত শান্ত চোখে সবটা দেখছে। চোখ মুখ মোটেও স্বাভাবিক লাগছে না। মেহেরিমা এখানে এসে যেন হৃদিতকে ভুলতেই বসেছে। 20 মিনিটের মধ্যে একবারও হৃদিতের খোঁজ নেয়নি। অবনী শেখ, মাধবী আর মেহেরিমা নাস্তা নিয়ে আসে সকলের জন্য। অবনী শেখকে দেখতে আরিফ চৌধুরী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অতীতের ক্ষতটা তাজা হয়ে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেয়। অন্য কারোর স্ত্রীকে নিয়ে ভাবতে মোটেও ইচ্ছুক নন তিনি। কিন্তু মন কি আর মস্তিষ্কের কথা শোনে? সে চলে তার নিজ ইচ্ছে। শ্রেয়া চৌধুরী নীরব চোখে আরিফ চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। এখানে এই বাড়িতে আসার একটু ইচ্ছা ছিল না ওনার। এক প্রকার বাধ্য হয়েই এসেছে এখানে। স্ত্রী হিসেবে খুব সহজেই স্বামীর মনের অবস্থা বুঝতে পারে। নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত ওনাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। অবনী শেখ এইসবে নির্বিকার রয়েছে। মুস্কি হেসে সকলের সাথে সালাম বিনিময় করে। ম্যানার্স রক্ষার্থে আরিফ চৌধুরীর সাথে ভালো মন্দ দুটো কথা বলে। শ্রেয়া চৌধুরীর সেটুকুও যেন সহ্য হয় না। কিন্তু উনি অপারক, কিছুই করার নেই ওনার। নিজের এক একটা ভুলের শাস্তি তিলে তিলে পাচ্ছে এখন। শ্রেয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। হৃদিত সবটা লক্ষ্য করতেই বাঁকা হাসে। আপনারা সবাই আজ এখানে থেকে যান, খুশি হব আমরা। জলিল শেখের কথায় আরিফ চৌধুরী বলে, সেটা তো সম্ভব না ভাই। আয়াস রাতে ঢাকা ব্যাক করবে। 15 মিনিটেরই তো রাস্তা, যখন মন চায় চলে আসা যাবে। এমপি স্যারের বোধহয় আমার শ্বশুর বাড়ির মানুষজনকে পছন্দ হয়েছে। আই মিন ওনাদের ব্যবহারে মুগ্ধ হয়েছে, তাই এখানে বারবার আসতে ইচ্ছে হচ্ছে, তাই না স্যার?
হৃদিতের জায়গা মতো মারা খোঁচাটা সবাই বুঝল। শুধু অবুজের ন্যায় চেয়ে রইল অমিত সাহা, মাধবী, মেহেরিমা। হৃদিতের কথায় চৌধুরী পরিবারের সকলের মুখের হাসি মিলিয়ে যায়। পরিবেশ কয়েক সেকেন্ডের ব্যবধানে থমথমে হয়ে ওঠে। পরিবেশ ঠিক করার জন্য জলিল শেখ আলতোক এসে বলেন, দুপুরের খাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে তো, অবনী খাবার সার্ভ করো। অবনী শেখ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনে যেতে নিলেই আয়েশা চৌধুরী বলে, আপা, আমি আর আতিয়া আপনাকে সাহায্য করে চলেন। একা হাতেই এত কাজ সামলানো কষ্ট হয়ে যাবে। দয়া করে না করবেন না, আমরা আপনার বোনের মতোই। আয়েশা চৌধুরীর কথায় অবনী শেখের বুকের মাঝে কেঁপে ওঠে। মনে পড়ে যে অতীতের কিছু সুখকর স্মৃতি। না করতে পারে না ওনাদেরকে। আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরীকে সাথে নিয়ে কিচেনে চলে যায়। তিনজনে মিলে দ্রুত হাতে 10 মিনিটের মধ্যে খাবার সার্ভ করে ফেলে। আগে পুরুষেরা খেয়ে নেবে, তারপর মেয়েরা। এভাবেই খাওয়ার পর্ব শেষ হয়। সময় বিকালবেলা। মেহেরিমাদের বাড়ির আঙিনায় বড় বকুল গাছটার নিচে চেয়ার পেতে ছোট বড় সকলে আড্ডায় মশগুল। উপস্থিত নেই হৃদি তার বাড়ির মহিলারা। মেহেরিমা মাঝে মাঝে হৃদিতের করা কাজে ব্যবহারে বড্ড অবাক হয়। রুমে একা বসে কি করছে কে জানে। খাওয়ার সময় কথা পাকাপাকি হয়েছে। মেহেরিমা আর হৃদিত কিছুদিন এখানে থাকবে। মেহেরিমা সে খুশিতেই নেচে বেড়াচ্ছে, তবে চোখ কান খোলা রেখেছে। চৌধুরী পরিবারের মধ্যে যে একটা গোলক ধাঁধা আছে সেটা খুব সহজেই বুঝে গেছে মেহেরিমা। কোনো কুলু পেলেও পেতে পারে। আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী, অবনী শেখ মিলে বিকালের হালকা পাতলা নাস্তা নিয়ে আসে। সবার অনুরোধে ওনারা তিনজনও আড্ডায় সামিল হয়। জলিল ভাই, সামনের বছর তো আবার ইলেকশন, আপনি ইলেকশন করবেন তো? আরিফ চৌধুরীর কথায় জলিল শেখ মৃদু হেসে বলে, না ভাই, আর ইচ্ছা নেই। অনেক তো করলাম অন্যের উপকার। বয়স হয়েছে, এখন নিজের পরিবার, নিজেকে একটু সময় দিই। হায়াতর তো আর বয়স নেই। কখন আল্লাহ ডাক দিয়ে দিবেন আর আমি আল্লাহর বান্দা তার ডাকে সাড়া দিয়ে পৃথিবী ত্যাগ করবো। তাই আর যে কয়টা দিন বেঁচে আছি কোনো ঝামেলা ছাড়া শান্তিতে কাটাতে চাই। জলিল শেখের কথায় উপস্থিত সবাই মৃত্যুর কথা স্মরণ করে। ইহজীবনের সদা কঠিন সত্যের কথা স্মরণ করতে সকলের গায়ের পশম দাঁড়িয়ে যায়। ছোট্টই জীবনে কত শত ভুলই করে থাকি আমরা। আজাদ চৌধুরী বলে, ঠিক বলেছেন ভাইজান, এটাই উত্তম সিদ্ধান্ত। জলিল শেখ হাসেন। অমিত শাহ ক্ষণে ক্ষণে অবনী শেখের দিকে তাকায়। এই কঠিন সত্তার মানবীর মধ্যে আলাদা কিছু তো একটা আছেই, যা ওই মানবীকে হাজারো নারীর মধ্যে থেকেও আলাদা করে রাখে। হঠাৎ সকলের সম্মুখে আরিশা বলে ওঠে, অবনী আন্টি, আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আরিশার কথায় সবাই অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। ফুল হাতার কামিজ পরিধান করা, লম্বাই হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত, ঢোলাঢালা সালোয়ার, ওড়নাটা খুব সুন্দর করে মাথায় আটকানো। শুধুমাত্র উজ্জ্বল মুখমণ্ডল, চকচকে হাত দুটো আর পা দুটো দেখা যাচ্ছে। একদম মার্জিত বেশভূষা। সবার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে অবনী শেখ মুস্কি হেসে বলে, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আমরা মানুষেরা মানুষকে অসুন্দর বানাই, আল্লাহ না। অতি সাধারণ কথার মাঝেই অসাধারণ কিছু একটা ছিল। সবাই মুগ্ধ হয়ে অবনী শেখের মার্জিত সুস্পষ্ট জবাবে। অমিত শাহ মুগ্ধ নয়নে চেয়ে থাকে কিয়ৎকাল। আরিশা এবার বুঝতে পারে মেহেরিমা ঠিক অবনী শেখের মতোই হয়েছে। আয়েশ হাত ঘড়ি যে চোখ বুলিয়ে বলে, এবার উঠতে হবে আমাদেরকে। সন্ধ্যার পরপরই আমাকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আয়েশের কথায় সবাই সহমত জানিয়ে বিদায় নেয়। আরিফ চৌধুরী অবনী শেখের দিকে এক পলক চেয়ে শেখ বাড়ি ত্যাগ করেন। চৌধুরী পরিবারের সকলে চলে গেল, থেকে যায় অমিত সাহা। মেহেরিমা আর মাধবী ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। আঙ্গিনায় উপস্থিত আছে জলিল শেখ, অবনী শেখ আর অমিত সাহা। অবনী শেখ ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে নিয়েও থেমে যায়। মেয়েদের দিকে নজর দেওয়া পাপ, আর যদি সেই মেয়ে বিবাহিত হয় তাহলে তো তার দিকে নজর দেওয়া মহাপাপ। নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শিখুন। বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করুন। আশা করি আমার দ্বিতীয় রূপ আপনাকে দেখাতে হবে না, এই পর্যন্ত থেমে যাবেন। কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে অবনী শেখ বাড়ির ভেতরে চলে যায়। অমিত সাহা অবনী শেখের সুস্পষ্ট কথায় লজ্জা পেয়ে যান। জলিল শেখও ঘটনা কিছুটা আঁচ করতে পারে। মেহেরিমা দরজা খুলে নিচের রুমে প্রবেশ করতেই ভয় পেয়ে যায়। অন্ধকারে ছেয়ে আছে পুরো রুম, জানালাগুলো বন্ধ করা। কোনো টু শব্দ নেই রুমের মধ্যে। শোনা যাচ্ছে শুধু ফ্যান চলার শোষ শব্দ। কেমন গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে রুমের মধ্যে।
হঠাৎ শব্দ করে রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। মেহেরিমা ভয়ে আটকে উঠে দরদরিয়ে ঘামতে শুরু করে। মনে পড়ে যায় সেই বীভৎস রাতের কথা। সেকেন্ডের ব্যবধানে ঠান্ডা একটা হাত শাড়ির আঁচল গলিয়ে উন্মুক্ত কোমর স্পর্শ করে, কোমরে চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। স্পর্শটা চিনতে 1 সেকেন্ডও সময় লাগে না মেহেরিমার। হঠাৎ কানের কাছে ভেসে আসে উদ্ভট একটা কণ্ঠস্বর। তোর কাছে এই পৃথিবীতে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি, আমার নাকি অন্য কারুর? টাইম ইজ অনলি 5 সেকেন্ডস, আনসার মি কুইকলি। হিমশীতল তীক্ষ্ণ কণ্ঠস্বর কর্ণগোচর হতে মেহেরিমার ছোট্ট বুকটা অজানা ভয়ে কেঁপে ওঠে। এক ঝটকায় কোমর থেকে বলিষ্ঠ হাতটা ছুঁড়ে ফেলে। পেছনে ঘুরতে তৎক্ষণাৎ একটা মোমবাতি জ্বলে ওঠে। অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে সেই আবছা হলদে আলো হাড় হিম করা পরিবেশ তৈরি করেছে। মেহেরিমার গা ছমছম করে ওঠে। মোমবাতির আবছা আলোয় সামনে উপস্থিত মানবের হিংস্র মুখমণ্ডল চক্ষুগোচর হতে ভয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যেতে হয় মেহেরিমা। তার আগে বিদ্যুতের গতিতে দুটো শক্ত পেশিবহুল হাত এগিয়ে এসে কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহেরিমা পিটপিট করে চোখ জোড়া মেলে তাকায়। লাইটের তীব্র আলো সহ্য করতে না পেরে পরক্ষণেই চোখ জোড়া বন্ধ করে নেয়। সময় নিয়ে আবারও চোখ মেলে তাকায়। দৃষ্টি ঝাপসা লাগছে। সেই ঝাপসা দৃষ্টি দিয়েই তাকিয়ে দেখে একপাশে হৃদিত বসে আছে ওর ডান হাত ধরে, অপর পাশে অবনী শেখ চিন্তিত মুখে বসে আছেন। ওনার পাশেই মাধবী, জলিল শেখ বসা। সবার চোখে মুখেই উদ্বেগের চিহ্ন। মেহেরিমাকে সময় দেয় সকলে। কিছুক্ষণ অতিক্রম হওয়ার পরে মেহেরিমা নিজে থেকেই বলে, আমি উঠে বসবো। মেহেরিমা মুখ থেকে কথাটা বের করার সাথে সাথে হৃদিত যত্ন সহকারে ওকে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। এবার অবনী শেখ মুখ খোলে। কি হয়েছিল নীলাক্ষী? এভাবে হঠাৎ সেন্সলেস হলি কিভাবে? অবনী শেখের কথায় মেহেরিমার চোখের সামনে শেষ বিকালে সেই ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। চোখ মুখে আধার নেমে আসে, চাহনিতে আতঙ্ক সৃষ্টি হয়। অবনী শেখের থেকে দৃষ্টি সরিয়ে হৃদিতের দিকে তাকায়। হৃদিত স্বাভাবিক দৃষ্টি দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা সাহস পায় যেন, বলতে শুরু করে, আমি বিকেলে রুমে এসেছিলাম। রুমে এসে দেখি পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। তখন রুমে হৃদিত ভাইয়ের উপস্থিতি অনুভব করি। তারপর একটা উদ্ভট কণ্ঠস্বর কর্ণগোচর হয়। লাল চোখের হিংস্র একটা মুখ দেখতেই আমি ভয়ে সেন্স হারিয়ে ফেলি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পারি আমি। তারপর আর কিছু মনে নেই আমার। কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলে শেষ করে মেহেরিমা। হৃদিত সাইড টেবিল থেকে 1 গ্লাস পানি মেহেরিমাকে সযত্নে খাইয়ে দিয়ে মৃদু হেসে বলে, আমি তো তোদের বাসার পেছনে বাগানে ছিলাম, ওখানে শিউলি ফুল গাছের নিচে বসে বসে গেম খেলছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ পর ড্রয়িং রুমে বসে মাকে তোর কথা আস্ক করতেই বলে তুই রুমে আছিস, আর এখানে এসেই দেখি তুই সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছিস। আই থিঙ্ক তুই কোনো কিছু নিয়ে টেনসড, তাই এরকম উদ্ভট চিন্তা ভাবনা আসছে তোর মাথায়। ইভেন আমি যখন রুমে আসি তখন রুমের লাইট জ্বালানো ছিল। হৃদিতের কথা শুনে মেহেরিমা ভাবনার অতলে হারিয়ে যায়। তবে সত্যি ওগুলা ভাবনা ছিল, কিন্তু কণ্ঠস্বর সেটা তো নিজের কানে শোনা। ওগুলো কিভাবে ভাবনা হতে পারে? মেহেরিমা দমনায় ভুগতে থাকে। হৃদিতের কথায় সহমত জানিয়ে অবনী শেখ বলেন, হ্যাঁ হৃদিত তো রুমে ছিল না। আচ্ছা তুই এখন রেস্ট নে, বেশি স্ট্রেস নিস না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। মীনাক্ষী আমার সাথে আয়, খাবার সার্ভ করতে হেল্প করবি। কথাগুলো বলে অবনী শেখ উঠে যেতে নিলেই হৃদিত বলে, মা আমার আর ওর খাবারটা এখানেই দিয়ে যাবেন প্লিজ। ওর শরীর যথেষ্ট দুর্বল, ওর প্রপার রেস্ট নেওয়া প্রয়োজন। আগামীকাল হসপিটালে নিয়ে যাব চেক আপের জন্য। অবনী শেখ মুস্কি হেসে বলে, আচ্ছা বাবা। অবনী শেখ রুম ত্যাগ করতেই ওনার পেছন পেছন মাধবীও রুম থেকে বের হয়ে যায়। জলিল শেখ এগিয়ে এসে মেহেরিমার মাথায় হাত রেখে বলে, রেস্ট নাও মা, শরীর ভালো লাগবে। রাতে না খেয়ে ঘুমাবে না কিন্তু। মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জলিল শেখ হৃদিতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা থাকো, যাই আমি। হৃদিত মুস্কি হেসে সায় জানায়। জলিল শেখ ধীর পায়ে হেঁটে প্রস্থান করেন। কিছু সময় পরে মাধবী এসে দুজনের জন্য খাবার দিয়ে যায়। হৃদিত হাত ধুয়ে এসে খাবার মেখে মেহেরিমার মুখের সামনে ধরে। ক্ষুধা নেই, তবুও খেতে হবে। জোর করে খেতে ইচ্ছে হচ্ছে না। তখন খুব ভয় পেয়েছিলিস? মেহেরিমার যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। আপনি বিশ্বাস করুন, ওগুলো মিথ্যা ছিল না। আমার ভাবনা না ওগুলো, আমি সত্যিই দেখেছিলাম। একটা উদ্ভট কণ্ঠ শুনেছিলাম।
আপনার স্পর্শ অনুভব করেছিলাম। আপনার স্পর্শ চিন্তা আমার কখনোই ভুল হতে পারে না। আচ্ছা, তুই কি শুনেছিলিস? আমার লাইফে কার প্রায়োরিটি বেশি, আপনার নাকি অন্য অন্য কারোর, এটা শুনেছিলাম। তো ওটার আনসার কি? মেহেরিমা সময় নিয়ে জবাব দেয়, আমার পরিবার আর আপনি। মা বলেছে বিয়ের পরে হাজবেন্ডই মেয়েদের সব, তাই আমার প্রায়োরিটি লিস্টে সবার আগে আপনি আছেন। সুযোগের সদ্ব্যবহার করে রিদিত। মেহেরিমা জবাব শুনে রিদিতের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মেহেরিমা দেখার আগেই সেটা মিলিয়ে যায়। তাহলে তোর কথা অনুযায়ী দাঁড়ায় আমি এই রুমেই ছিলাম। আশ্চর্য, আমি কি জিন ভূত নাকি যে একসাথে দুই জায়গায় অবস্থান করব? রিদিতের এবারের বলা কথায় মেহেরিমা চুপসে যায়। সত্যি তো, এটা তো ভেবে দেখেনি। আর রিদিত যখন বলছে এখানে ছিল না, তার মানে হয়তো সত্যি ছিল না। উনি তো আর মিথ্যা বলবে না, কিন্তু ওগুলো সব ভাবনা ছিল, এটাও তো মন মস্তিষ্ক মানতে চাইছে না। মেহেরিমা সত্য মিথ্যার বেড়াজালে পড়ে অস্থির হয়ে ওঠে। রিদিত সবটাই লক্ষ্য করে। এক রাতে আমার স্পর্শ এতটা চিনে ফেললি? ভালোবাসা কি একটু বেশি দিয়ে ফেলেছি? দিলেও মন্দ হয়নি কাজটা। রিদিতের কথায় মেহেরিমা হকচকিয়ে যায়। নিজের বলা কথাতে নিজেই লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেলে। ফুলো ফুলো গাল দুটোতে রক্তিমা ভাত ছড়িয়ে পড়ে। পরক্ষণেই ঠোঁট কামড়ে থুতনি বুকে ঠেকিয়ে মাথা নামিয়ে রাখে। মেহেরিমার লজ্জা মিশ্রিত রক্তিম গাল, পাতলা ঠোঁটকানা সেকেন্ডের ব্যবধানে রিদিতকে এলোমেলো করে দেয়। রিদিত নিজেকে খুব করে সামলায়, মনকে বুঝ দেয় ওর ছোট্ট বিড়াল ছানাটা অসুস্থ। এই অবস্থায় ওইসব কাজ ঠিক হবে না। মুস্কি হেসে বলে, এখন চুপচাপ লক্ষ্মী বউয়ের মতো খেয়ে নিত শোনা। রিদিতের নরম ভালোবাসাপূর্ণ কথায় মেহেরিমা আহ্লাদে গদগদ হয়ে ওঠে। আহ্লাদি কণ্ঠে বলে, আপনি খাইয়ে দেবেন? কম করে খাবো কেমন? আচ্ছা। কাল সত্যি হসপিটালে যেতে হবে আমাকে? ওই শাবলের মতো মোটা ছুঁচ ফোটাবে না তো? মেহেরিমার প্রশ্নে রিদিত ভুরুকুচকে তাকিয়ে থেকে বলে, সেটা আবার কি? আর ইনজেকশন, সেটাও চেনেন না? রিদিত মেহেরিমার চোখের আড়ালেই দুষ্টু হেসে বলে, হ্যাঁ ইনজেকশন, ওটা দেবে তো? মেহেরিমার মুখটা একটুখানি হয়ে যায়, ভয়ে শুকনো ঢোক গেলে। মেহেরিমার মুখটা দেখতে ছোট্ট বাচ্চার মতো লাগছে। রিদিত মনে মনে খুব মজা পায়, তবে মুখটা সব সময় ন্যায় গম্ভীর। এই ধর 5-10টা তো দেবেই। কয়টা দেবে? অতগুলো কেন দেবে? আই ডোন্ট নো, মেবি যাদের মাথায় সমস্যা তাদের বেশি দেয়। আমার মাথায় কোনো সমস্যা নেই তো। তাহলে ওইসব উদ্ভট চিন্তা ভাবনা কেন করিস? আর করব না। তবুও যেতে হবে? আমি যাব না। যেতে হবে প্লিজ প্লিজ, আমি ওটাতে ভয় পাই। মেহেরিমার কাঁদো কাঁদো কণ্ঠ শুনে রিদিত এক দফায় থামে। নিজের কণ্ঠ সবটুকু স্নেহ ভালোবাসা মিশিয়ে বলে, আমি আছি তো জান, আমি থাকতে তোকে কখনো কোনো দুঃখ কষ্ট ছুঁতে পারবে না, আই প্রমিস। রিদিতের কথায় মেহেরিমা শান্ত হয়। পরক্ষণেই নিজের 28 পাটি দাঁত বের করে হেসে বলে, আমরা তো শহরে যাব তাই না? হ্যাঁ। অনেক শপিং করব, ওকে? পুরো দোকানই কিনে দেব। স্ট্রিট ফুড খাবো। ওগুলো আনহেলদি। তাহলে শুধু ফুচকা? নো প্লিজ। গান ধরেছিস কেন? আপনি আমার কথা শুনবেন না? একটু ভালোবাসেন না আমায়, শুধু আমি একাই ভালোবাসি। সাহস বেড়েছে তোর? তাহমিদ রিদিত চৌধুরীর ওয়াইফ মেহরিমা শেখ নীলাক্ষী, সাহস তো থাকবেই ব্রো। রিদিত দীর্ঘশ্বাস ফেলে। গতকাল ভালোবাসার পাওয়ার পর থেকে এই মেয়ের মাঝে তুমুল পরিবর্তন এসেছে, সাহস বেড়েছে বহুগুণ। রিদিতকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে। রিদিত হার মেনে নেয়। আচ্ছা, খেতে পারিস? সত্যি? মেহেরিমা খুশিতে আত্মহারা হয়ে যায়। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। রিদিতের সাথে শপিং করা, স্ট্রিট ফুড খাওয়া, বহুদিনের স্বপ্ন ওর, আর সেটা পূরণ হতে চলেছে ভাবতেই খুশিতে গদগদ হয়ে পড়ে। রিদিত ওর অ্যানাবেলাকে দু চোখ ভরে দেখে। এই মেয়েটা অল্পতেই কত খুশি হয়ে যায়। মেহেরিমার বকবকানির জন্য খাবার ঠান্ডা হয়ে যায়। রিদিত দীর্ঘ শ্বাস ফেলে বলে, খাবার ঠান্ডা হয়ে গেছে, তুই 5 মিনিট বস, আমি খাবার গরম করে নিয়ে আসি। না না না, তার দরকার নেই, আমি খেতে পারবো। আপনার বোধহয় সমস্যা হবে খেতে। মাকে ডেকে বলি আপনারটুকু গরম করে দিতে। আমারও সমস্যা নেই। সত্যি তো? মেহেরিমা প্রাণবন্ত হাসে। দিদি তোর পাশে বসে ছোট ছোট লোকমা করে খাইয়ে দিতে থাকে। অবনীশেখ মুগ্ধ নয়নের দৃশ্যটুকু দেখে ওখান থেকে চলে যান। উনি খাবারের প্লেট নিতে এসেছিলেন। এসে এই সুন্দর দৃশ্যের সম্মুখীন হন। অবনীশেখ নিজের ছলছল করা চোখ জোড়া মুছে মনে মনে ভাবেন,
হৃদিতের হাতে মেহেরিমাকে তুলে দিয়ে উনি মোটেও ভুল করেননি। চৌধুরী বাড়ির রক্ত খারাপ হলেও হৃদিত আর ছোট ছেলে দুটো ভিন্ন প্রকৃতির হয়েছে। অবনী শেখ চলে যেতে হৃদিতের অধরে বক্র হাসি খেলে যায়। রৌদ্রোজ্জ্বল একটা দিন, বইছে ঠান্ডা ঝিরিঝিরি পবন। হৃদিত মেহেরিমা বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। মেহেরিমা জেদের কাছে একরকম হেরে গাড়ির জানালা খোলা রেখেছে হৃদিত। মেহেরিমা জানালায় ঘেঁষে বসে আছে, চোখ জোড়া জানালার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। ঠান্ডা বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ক্ষণে ক্ষণে মেহেরিমার তনুমন জুড়িয়ে দিচ্ছে। মেহেরিমা আবেশে চক্ষু যুগল বন্ধ করে নেয়, গাড়ির সিটে মাথা এলিয়ে দেয়। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। হৃদিত ড্রাইভিং এ ব্যস্ত। শরীর খারাপ লাগছে? হৃদিতের কণ্ঠস্বর শুনতেই মেহেরিমা চোখ খুলে ঘাড় ঘুরিয়ে হৃদিতের দিকে তাকায়, জবাব দেয়, তাহলে কিছু না। তোর বিয়ে করার এখনো বয়স হয়নি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বড্ড বিপদে পড়েছি আমি। হৃদিতের কথা শুনে মেহেরিমা চোখ দুটো ছোট ছোট করে তাকায়, অতঃপর অ্যাটিটিউড নিয়ে বলে,